মাথায় আঘাত পেয়ে পুরনো সব স্মৃতি হারিয়ে ফেললো গীতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে এলিন কাপিয়াকে বলে, তোমাদের বাড়ির আশেপাশের গলিতেই তো এই কাজটা হয়েছে, তাই তো? পদ্ম বলল যে সেখানে নাকি ব্লাডও পাওয়া গেছে। তাহলে তুমি এখানে এসে এভাবে এভাবে কাঁদছো কি করে আর বলছো কি করে যে থানায় গিয়েছিল? তখনই কাব্বিয়া বলে, হ্যাঁ ওই পদ্ম পদ্ম বানিয়ে বানিয়ে কথা বলছে, আমার মনে হচ্ছে পদ্ম এই সব কিছু পিছনে রয়েছে, সবকিছু পিছনে। তখন ঈশা বলে, কি বলছো এসব? পদ্ম এই সবকিছু পিছনে আছে মানে? আগে তো আমাদের জানতে হবে গীতা বৌদি কোথায়। তখন কাব্বিয়া বলে, আমার নিজেকে নিজে দোষী মনে হচ্ছে। মেয়েটাকে আমি একটু আশ্রয় দিয়েছিলাম, ও তো আর কিছু চায়নি, ও তো শুধুমাত্র একটু শেল্টার চেয়েছিল, সেটাই আমি দিতে পারলাম না। ওকে রক্ষা করতে পারলাম না। কোথায় চলে গেছে গীতা, কোথায় চলে গেল? ওর কদিন পরে একটা বাচ্চা আসতো, ছোট ছোট হাত পা, যা আমি দেখতাম। ওর বাচ্চাটাকে আমি দেখতাম, স্বস্তিকের স্বস্তিকের বাচ্চা গীতার গর্ভে ছিল। আমি সেই বাচ্চাটাকে তো চেয়েছিলাম, আমি চেয়েছিলাম বাচ্চাটা দুনিয়াতে আসুক, আমি তাকে আগলে রাখবো, আমি আমি তাকে লালন পালন করব। তখনই রাকা বলে, এই দাঁড়াও দাঁড়াও, স্বস্তিকের বাচ্চা গীতার গর্ভে, কিন্তু বাচ্চাটা তো গীতার, তাতে তোমার কি? তাতে তোমার কি লাভ? তুমি বাচ্চা বাচ্চা করছো কেন? হ্যাঁ, তোমার বাচ্চাটা কি হয়? তখন কাব্বিয়া বলে, হ্যাঁ আমার বাচ্চাটা কেউ হয় না, ঠিক আছে, তারপরেও আমার না গীতার জন্য খুব চিন্তা হচ্ছে। আমি চেয়েছিলাম গীতা আমার ওখানেই বাচ্চাটা জন্ম দিক। তখন এই বলে খুব চিন্তা করতে থাকে। তারপরে পলয় বড়বাবুকে ফোন করে। তখন বড়বাবু বলে, হ্যাঁ বলুন। তখন পলয় বলে, আচ্ছা ওইদিকে কি ইনভেস্টিগেশন করলেন? গীতার কোনো খোঁজ পাওয়া গেল? তখনই বড়বাবু বলে, না আমরা ইনভেস্টিগেশন করছি, আমাদের ইনভেস্টিগেশন কিন্তু থেমে নেই, আমরা সম্পূর্ণ চেষ্টা করছি গীতাকে খুঁজে বের করার। তখন পলয় বলে, হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি, আপনার সঙ্গেই তো গীতা দেখা করতে গিয়েছিল। কিসের জন্য দেখা করতে গিয়েছিল বলুন? এত রাত করে আপনার ওখান থেকে ফিরতে গিয়ে মেয়েটার এই দুর্ঘটনা ঘটে, মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি বুঝতে পারছেন? আর আপনি এসব কথা বলছেন, আপনি দায়িত্ব এড়াতে পারেন না, আপনি বলুন। তখনই বড়বাবু বলে, হ্যাঁ গীতা আমার সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু কেন এসেছিল সেটা আপনাকে বলা যাবে না। তখন পলয় বলে, কেন বলা যাবে না? আপনাকে বলতে হবে। তখন বড়বাবু বলে, দেখুন এখানে গীতা একটা ইনভেস্টিগেশন করতে এসেছিল, সেই ড্রাইভারকে এনেই তারপরে দুজনের ছবি আঁকা হয়েছিল, সেই ছবিগুলোই দেখতে এসেছিল গীতা। তারাই তারাই কুখ্যাত দুজন গুন্ডা। তখন পলয় বলে, কি বলছেন আপনি? এটা এটা কারা করেছে? কারা ছিল সেই দুজন? তখন বড়বাবু বলে, ছিল দুজন বড় বড় গুন্ডা ছিল, যারা এই সব কিছু পিছনে থাকতে পারে। আর আমরা জানতে পেরেছি যে সেই স্বস্তিক বাবুর খুনটা করেছিল। তাই এখানে এখানে অনেক কিছু ঘটতে পারে, এখানে কাব্যিয়াও সবকিছুর সঙ্গে জড়িত থাকতে পারে। তখনই পলয় বলে, এখানে কাব্যিয়া এসে কান্নাকাটি করছে, কারণ গীতাকে পাওয়া যাচ্ছে না। কে জড়িত ছিল না ছিল সেটা আমার দেখার বিষয় নয়, আপনারা খুঁজে বের করুন গীতা কোথায় আছে। তখনই বড়বাবু বলে, হ্যাঁ আমরা চেষ্টা করছি গীতাকে খুঁজে বের করার, আমরা চেষ্টা করছি, আমরা সম্পূর্ণ চেষ্টা করছি গীতাকে খুঁজে বের করার। তখনই পলয় বলে, এখানে কে দোষী কে না দোষী সেটা দেখার কোনো দরকার নেই। তখনই দেখা যাবে মেহেক আসে, আর সে বলে, ছোটকা গীতা সেখানে গিয়েছিল, গীতা বৌদি ইনভেস্টিগেশনের জন্য থানায় গিয়েছিল। তখনই পলয় বলে, কি বলছিস তুই মেহেক? তখন মেহেক বলে, হ্যাঁ কিন্তু গীতা বৌদি সেখান থেকে যে হারিয়ে যাবে সেটা আমরা বুঝতে পারিনি। তখনই বন্নি বলে, হারিয়ে গেছে ভালো হয়েছে, সেটা নিয়ে এত চিন্তা করার কি আছে? ও ওকে নিয়ে তো এত চিন্তা করার কিছু নেই। তখন এই কথাটি মেহেক বলে, কাকিমণি। তখনই বন্নি বলে, হ্যাঁ একদম চিৎকার করবি না, যা বলেছি একদম ঠিকই তো বলেছি, ওকে নিয়ে তো এত চিন্তা করার কিছু নেই। তখনই মেহেক বলে, একদম না, তুমি না একদম আমার গীতা বৌদির নামে কথা বলবে না। তখনই রাকা বলে, তুমি কি করতে চাইছো বলো তো? তুমি কি বুঝাতে চাইছো? এখানে গীতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও প্রেগনেন্ট, বুঝতে পারছো? স্বস্তিকের বাচ্চা ও পেটে ছিল। তখনই বন্নি বলে, এবারে যে মাথা অগ্নিজিৎ মুখার্জি সেই তো গীতাকে দেখতে পাচ্ছে না। তখনই পলয় বলে, একদম চুপ করো তুমি, একদম চুপ করো। তারপরে পলয় বড়বাবুকে বলে, দেখুন বড়বাবু, আপনার সঙ্গে দেখা করতে আমি পরে থানায় আসবো, কিন্তু আপনি আপনি খুঁজে বের করার চেষ্টা করুন গীতা কোথায়। তখন বড়বাবু বলে, হ্যাঁ গীতাকে তো খুঁজে বের করতেই হবে, গীতার মতো মানুষ হারিয়ে যেতে পারে না, যে অন্যের জন্য এভাবে লড়াই করে সে হারিয়ে যেতে পারে না। তারপরে ফোন রেখেই পলয় বলে, আচ্ছা মেজ বৌদি, তুমি কি বলতে চাইছো বলো তো? কেন এসব কথাগুলো বলছো? গীতা গীতা এই বাড়ির বউ, তাই গীতা কোথাও হারিয়ে যেতে পারে না। তখন রাকা বলে, একদম তুমি বাজে কথা বলবে না, একদম না। তারপরে এলিন বলে, হ্যাঁ তাই তো, গীতা বৌদি কোথায় আগে সেটা আমাদের জানতে হবে। তখন ঈশা বলে, সেটাই তো, গীতা বৌদি কোথায়? গীতা বৌদিকে আমাদের খুঁজে বের করতে হবে। গীতা বৌদি কোথায় চলে গেল? সে তো এখন প্রেগনেন্ট। তখনই দেখা যাবে মেহেক বলে, এসব কিছুর পিছনে যে রয়েছে
তাকেই তাকে আগে খুঁজে বের করতে হবে। আসলে সাপ না খুঁজতে না কেউটা বেরিয়ে যায়। এই যে কাব্যিয়া, কাব্যিয়াকেই তো আমার সন্দেহ হচ্ছে। তখনই কাব্যিয়া বলে, কি বলতে চাও তুমি মেহেক? তখন মেহেক বলে, পদ্ম কোথায়? পদ্ম কোথায় কাব্যিয়া? তখন কাব্যিয়া বলে, পদ্ম কোথায় আমি জানি না, জানি না আমি। সেদিন পদ্ম পদ্ম আমার আমার কথা অমান্য করে গীতাকে সাহায্য করেছিল বাড়ি থেকে বেরিয়ে যেতে। তারপরেই যখনই জানতে পারি তখন আমার সঙ্গে ঝগড়া করে পদ্ম বেরিয়ে গেছে। তখন মেহেক বলে, এটা তো নাও হতে পারে, পদ্ম যে বাড়ি থেকে বেরিয়ে গেছে সেটার কি প্রমাণ আছে? তখন কাব্যিয়া বলে, কি বলতে চাও তুমি? যে আমি আমি পদ্মকে মেরে ফেলেছি? না, ও এই বাড়ির বউ, ওকে আমি মারতে পারি না। তখনই মেহেক বলে, একদম চিৎকার করবে না। তখন বন্নি বলে, মেহেক তুমি ওর সঙ্গে এরকম এরকম ভাবে কথা বলতে পারো না। তখনই প্রলয় বলে, 100 বার পারে। আচ্ছা কাবিয়া, তুমি 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 কিন্তু সাবধানে থেকো, কারণ কেঁচো করতে না আবার সাপ বেরিয়ে যায়। এখানে কেউটার কিন্তু আমি খুব ভালো ওজা। তারপরে কাবিয়া প্রলয়ের পা ধরে বলে, আমাকে আমাকে শুধু গীতাকে খুঁজে দিন, গীতাকে খুঁজে দিন কাকুমণি, গীতাকে আমি চাই, গীতার বাচ্চাটাকে আমি চাই, গীতার বাচ্চাটাকে আমি দেখতে চাই শুধুমাত্র। তখনই এলিন এগিয়ে এসে বলে, তুমি কি সত্যি সত্যি কাঁদছো নাকি কুমিরের কান্না কাঁদছো? তখন কাব্যিয়া বলে, কি তুমি আমাকে এই কথা বলতে পারলে? তখন এলিন বলে, হ্যাঁ ঠিকই বলেছি, তুমি এই সব কিছুর পিছনে আছো, তুমি। তখনই এলিনের সঙ্গে রেগে যায় কাব্যিয়া আর বলে, মুখ সামলে কথা বলো, আমি গীতাকে খুঁজছি, গীতার বাচ্চাটাকে আমি ভালোবাসি, গীতার বাচ্চাটার জন্ম হওয়া দরকার, ওকে আমি দেখতে চাই, কারণ ও স্বস্তিকের স্মৃতি, তাই স্বস্তিকের স্মৃতিটা আমি বুকে আগলে রাখতে চাই, আমি আর কিচ্ছু চাই না, আমার যে গীতার বাচ্চাটাকে চাই, গীতার বাচ্চাটাকে। তখনই ওইদিকে দেখা যাবে গীতা হসপিটালে। তখনই নার্স গীতার চেক আপ করছে। তখন সেখানে ডক্টর আসে আর এসে বলে, কি অবস্থা এখন? তখন নার্স বলে, সবই ঠিক আছে স্যার, রিপোর্টেও সব ঠিক আছে, কিন্তু উনি না যখনই জ্ঞান ফিরছে বেশি করে হাইপার হয়ে যাচ্ছে, আবার কেমন যেন শান্ত হয়ে যাচ্ছে। তখন ডক্টর বলে, আচ্ছা ওনার নাম কি সেটাই তো জানি না। তারপরে ডক্টর গীতাকে ডাকতে থাকে আর বলে, এই যে ম্যাডাম, শুনছেন শুনছেন? তখনই গীতা আস্তে আস্তে চোখ খোলে। তখনই ডক্টর বলে, আপনি শুনছেন? আপনি আপনি চোখ খুলুন, আপনার এখন শরীর কেমন? তখন গীতা বলে, আমি আমি ঠিক আছি, মাথায় খুব যন্ত্রণা। তখন ডক্টর বলে, আচ্ছা ম্যাডাম, আপনাকে তো আমরা এখানে নিয়ে এসেছি, আমাদের ম্যাডাম যে কিনা এই হসপিটালের মালিক, সে আপনার চিকিৎসা করাচ্ছে, কিন্তু কিন্তু আপনার নাম কি সেটাই তো জানি না। তখনই গীতায় বলে, আমার নাম? কিন্তু আমার যে মাথায় প্রচন্ড যন্ত্রণা, মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, আমার নাম কি? আমি তো সেটাই বুঝতে পারছি না, আমার নাম কি? কে আমি? কে আমি? আমি তো কিছুই বলতে পারছি না। তখনই এই বলে ডক্টরের কলার চেপে ধরে গীতা। তারপরে ডক্টর নার্সকে বলে, ওনাকে ধরুন, ধরুন ওনাকে, এখনই ইঞ্জেকশন দিতে হবে। তখন গীতা চিৎকার চেঁচামেচি শুরু করে। তখন ডক্টর সঙ্গে সঙ্গে গীতাকে ইঞ্জেকশন দেয়, আর ইঞ্জেকশন দিয়ে আবার ঘুম পাড়িয়ে দেয়। তারপরেই ডক্টর বলে, এখনই ওনার এমআরআই করার ব্যবস্থা করুন, আর ওনাকে সাবধানে রাখতে হবে। তখন এই ডক্টরকে সেই ম্যাডাম ফোন করে। তখন ডক্টর ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ ম্যাডাম বলুন। আসলে উনি নিজের নাম কিচ্ছু বলতে পারছে না, অনেকটা হাইপার হয়ে যাচ্ছে। তখনই সেই ম্যাডামের কথা শুনে ডক্টর অবাক হয়। তারপরে ডক্টর বলে, কি বলছেন ম্যাডাম? ঠিক আছে ঠিক আছে। তারপরে ডক্টর ফোনটা রেখেই বলে, স্টেন্স, আমি তো বুঝতে পারছি না কে এই মহিলা, কেনই বা এতটা এতটা সিকিউরিটি দিচ্ছে ম্যাডাম। ওইদিকে দেখা যাবে পলয় ও পুলিশ অফিসারের সঙ্গে দেখা করতে আসে আর এসেই বলে, আচ্ছা বড়বাবু, কোথায় গীতা? গীতা কোনো খোঁজ পেলেন? তখন বড়বাবু বলে, না, এখনো কোনো খোঁজ পাইনি, তবে ইনভেস্টিগেশনটা আমরা করছি, সেটা আপনাকে চিন্তা করতে হবে না। তখন পলয় বলে, কেমন ইনভেস্টিগেশন করছেন সেটা তো দেখছি, ঝড় বৃষ্টি হলে ওই প্রমাণ কিন্তু লোপাট হয়ে যাবে, ব্লাডটা স্যাম্পলটা নিয়েছেন? তখনই বড়বাবু বলে, দেখুন, আপনি আমাকে ইনভেস্টিগেশন শেখাতে আসবেন না, আইনটা আমি ভালো জানি। তারপরে গুন্ডাদের ছবিগুলো দেখায় বড়বাবু আর বলে, দেখুন, ওরা দুজন বড় গুন্ডা, ওরাই ওরাই সবকিছুর পিছনে ছিল, আর ওরা আমাকে জানিয়েছে যে গীতাকে ওরা মাথায় আঘাত করেছিল, কিন্তু সেখান থেকে ওরা চলে যেতে বাধ্য হয়। তখনই সেখানে একটা বড় গাড়ি আসে আর দুজন মহিলা, একজন মহিলা আর একজন মেয়ে এসে গীতাকে সেখান থেকে নিয়ে যায়। বিদেশি গাড়ি ছিল, কিন্তু কারা ছিল, গাড়ির নাম্বার কি সেটা ওরা বলতে পারেনি, এটা খোঁজ আমরা পাইনি এখনো। তখন পলয় বলে, কেন পাননি এখনো? কেন পাননি? এখনো কিচ্ছু জানা যায়নি, মেয়েটা কোথায় চলে গেল, মেয়েটা তো উড়ে যেতে পারে না। তখন বড়বাবু বলে, দেখুন, আমাদের যতটুকু সম্ভব আমরা করছি, এভাবে কিন্তু আমাদের উপর আপনারা চাপ দিতে পারেন না, বুঝতে পেরেছেন? আমিও কিন্তু গীতাকে খুঁজছি। তখন পলয় বলে, আমি অত কিছু জানি না, আপনি যে করেই হোক গীতাকে খুঁজে বের করুন। তখন এই বলে রেগে গেলে তখন বড়বাবু রেগে চলে যেতে লাগে। তখনই মেহেক গিয়ে হাত জোর করে বড়বাবুকে বলে, আপনার কাছে আমি হাত জোর করে বলছি, গীতা বৌদিকে খুঁজে দিন,
গীতা বৌদি আমার ভাইয়ের শেষ সম্বল। গীতা বৌদি প্রেগনেন্ট, তার গর্ভে আমার ভাইয়ের সন্তান রয়েছে। তাই আপনাকে আমি হাত জোড় করে বলছি, আপনি আমার ছোটকার কথায় কিছু মনে করবেন না। আপনি আমার গীতা বৌদিকে খুঁজে দিন। কোথায় চলে গেল গীতা বৌদি? কোথায়? যে মানুষটা নিজের শ্বশুর বাড়ি, বাবার বাড়ি কোথাও ঠাঁই হয়নি, সেই মানুষটা কোথায় চলে গেল? তাকে কি কেউ মেরে ফেললো, না গুম করে রেখে দিল? কিছু তো বুঝতে পারছি না। আমার ভালো লাগছে না গীতা বৌদির জন্য, আমার খুব চিন্তা হচ্ছে। ঠিক তখনই সেখানে কাব্যা চলে আসে, এসেই বলে, আমিও তো সেই জন্যই গীতাকে খুঁজছি, ওই বাচ্চাটা আমার দরকার, বাচ্চাটাকে আমার দরকার। তখনই মেহেক বড়বাবু সহ সবাই কাব্যাকে দেখে চমকে যায়। তখন বড়বাবু বলে, আপনি আপনি এখানে কি করছেন? তখন কাব্যা বলে, হ্যাঁ, গীতার কি কোনো খোঁজ পাওয়া গেল? গীতাকে আমি খুঁজছি। গীতার গীতার খোঁজ দরকার বড়বাবু। আপনাকে আমি হাত জোড় করে বলছি, গীতার খোঁজ আপনি আমাকে দিন। গীতা কোথায় আছে আপনি আমাকে বলুন। তখনই বড়বাবু বলে, দেখুন, আপনাদের বাড়ির কাছ থেকে কিন্তু গীতা ম্যাডাম মিসিং হয়েছে, তাই আপনিও কিন্তু সন্দেহের বাইরে নয়। তাই আপনাকেও কিন্তু আমি সন্দেহ করছি, বুঝতে পেরেছেন? তখন কাব্যা বলে, বড়বাবু, আপনি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলতে পারেন না। তখন পলয় কাব্যাকে বলে, শোনো কাব্যা, তুমি যে সন্দেহের বাইরে না, সেটা কিন্তু আমরা সবাই জানি। তাই তুমি এটা ভেবো না যে আমরা তোমাকে ছেড়ে দেব। আমিও না এমন ওঝা যে সাপের বিষ একদম উপড়ে ছাড়ি। তাই তুমি কি ভেবেছো তুমি পার পেয়ে যাবে? পার পাবে না তুমি। তুমি যে এই কাজগুলো করনি, তার কোনো কোনো প্রমাণ আমরা পাইনি। তাই তুমিও সন্দেহের বাইরে নও। তখনই কাবিয়া বলে, আপনি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলতে পারেন না। তখন পলয় বলে, 100 বার পারি। আমি তোমাকে ওয়ার্নিং দিলাম, সাবধানে থাকো, সাবধান হয়ে যাও, বুঝতে পেরেছো? একদম গীতার পিছু নেবে না। আর গীতা কোথায় আছে সেটা আমরাই খুঁজে বের করতে পারবো। তুমি না কি করতে চাও, কি করতে পারো, সেটা আমরা ভালো করেই জানি। মেহেক, আয়। তখন এই বলে মেহেককে নিয়ে সেখান থেকে চলে যায় পলয়। ওইদিকে কাব্যা প্রচন্ড রেগে যায়। তারপরে কাব্যাকে ফোন করে কৃপান। তখনই কৃপান বলে, দিদি, এখানে তো পদ্ম খুব হাইপার হয়ে গেছে। পদ্ম চিৎকার চেঁচামেচি করছে, দরজা নক করছে বেশি বেশি করে। এখানে আশেপাশের লোকজন জানতে পারলে তো সমস্যা হয়ে যাবে। তখনই কাব্যা বলে, ওকে ঘুম পাড়িয়ে দে, না হলে ওকে বুঝা, ভয় দেখা, বুঝতে পেরেছিস? তখন কৃপান বলে, তুই কোথায়? তখন কাব্যা বলে, আমি থানায় এসেছি। তখন কৃপান বলে, তুই থানায় কেন গেছিস? তখনই কাব্যা বলে, আমি গীতার খোঁজ নিতে এসেছিলাম। আমার গীতাকে চাই, চাই আমার গীতাকে, গীতার বাচ্চাটাকে আমার চাই। গীতার বাচ্চাটা আমার হবে। আমি গীতার বাচ্চাটাকে সারা জীবন লালন পালন করব। আমি ওর মা হব। আমি তাই গীতার বাচ্চাটাকে চাই। তখন কৃপান বলে, দেখ দিদি, তুই মাথা ঠান্ডা কর, তুই বাড়িতে আয়। তখন কাব্যা বলে, আসছি। গীতাকে নাকি বড় একটা গাড়ি, বিদেশি গাড়িতে করে একটা মহিলা আর একটা মেয়ে তুলে নিয়ে গেছে। হয়তোবা তারা কিডন্যাপ করেছে, না হলে অন্য কোথাও নিয়ে গেছে। যেখানেই থাকুক না কেন, পুলিশের আগে আমি গীতাকে খুঁজে বের করব। আমি। তখন এই কথাগুলো বলতে থাকে কাব্যা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।